ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস মেক দেম ইজি। আলোচনা করছি মাস্টার্স ফাইনাল ইয়ারের সিলেবাসভুক্ত মডার্ন পোয়েট্রির বিখ্যাত একটা কবিতা ফলোয়ার নিয়ে, রিটেন বাই সিমাস হেনি। সিমাস হেনি 13 এপ্রিল 1939 সালে নর্দার্ন আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং 30 আগস্ট 2013 সালে ডাবলিন আয়ারল্যান্ডে মৃত্যুবরণ করেন। তার এই কবিতাটি ডেথ অফ এ ন্যাচারালিস্ট ভলিউমে পাবলিশড হয় 1966 সালে। এই কবিতায় স্ট্যাঞ্জা রয়েছে 6টি এবং প্রতিটি স্ট্যাঞ্জাতে 4টি করে লাইন রয়েছে, অর্থাৎ এই কবিতায় টোটাল লাইন রয়েছে 24টি। এই কবিতায় হেনির শৈশবকালীন স্মৃতি ফুটে উঠেছে। এই কবিতার স্পিকার হচ্ছেন হেনির মতোই একজন কৃষক ঘরের সন্তান। আলোচ্য কবিতায় এখানে এই স্পিকারের বাবার কৃষিকাজের দক্ষতা সুনিপুণভাবে চিত্রিত হয়েছে। স্পিকারের বাবা তাদের ফার্মে জমি চাষ করত এবং চাষের কাজে ব্যবহার করত একজোড়া ঘোড়া। ফাদার বা কর্ষণকারী তার কাঁধ বাঁকা করে এমনভাবে চাষ করত যেন মনে হচ্ছে পালতোলা নৌকার মতো দেখাচ্ছে বা এগিয়ে যাচ্ছে। পালের এই সুতো অর্থাৎ লাঙ্গলটা ধরে আছে এবং মাটিতে পা আছে দেখে মনে হচ্ছে যে পালের এই সুতো লাঙ্গলে আটকানো এবং ভূমিতে আটকানো, অর্থাৎ কাঁধ রাউন্ড করে এমনভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে মনে হচ্ছে পালতোলা নৌকার মতো গতিতে এগিয়ে যাচ্ছে। দক্ষতার সাথে চাষ করছে এবং ঘোড়াগুলো এই স্পিকারের বাবার কমান্ড ফলো করছে অত্যন্ত ভালোভাবে। অর্থাৎ এখানে বোঝাচ্ছে যেমনি স্পিকারের বাবা একজন দক্ষ কর্ষণকারী, ঠিক এই ঘোড়াগুলো ঠিক তেমনি দক্ষ চাষের কাজে। ঘাসের চাপড়ার উপরে হাল ঘুরাচ্ছে এবং সরল রেখা বা দাগ কাটছে, অর্থাৎ যখন ঘাসের উপর চাষ করা হয় ফালের আঘাতে মাটিগুলো চিরে যায় বা ফেটে যায় এবং দাগ পড়ে যায়, এই কথাগুলো বোঝাচ্ছে। হেনি এখানে তার বাবাকে বা এই স্পিকার তার বাবাকে অ্যান এক্সপ্লোরার হিসেবে কল্পনা করছেন, যে পূর্ণ গতিতে ফুল স্পিডে পাল তুলে সামনের দিকে চলে যাচ্ছে। অর্থাৎ নদীতে বা সাগরে পাল তোলা নৌকা যেমন পূর্ণ গতিতে সামনের দিকে চলে যায়, ঠিক তেমনি এই কর্ষণকারী এমনভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে মনে হচ্ছে পাল তোলা নৌকা অত্যন্ত দ্রুত গতিতে সামনের দিকে চলে যাচ্ছে। হেনি তার বাবার পিছনে হাঁটছে, হোঁচট খাচ্ছে, পড়ে যাচ্ছে, মাঝে মধ্যে কথা বলছে এবং তার বাবার কাজে বিরক্ত করছে। এবং তার বাবা তাকে কী করলো, কাঁধে তুলে নিল এবং হাল চাষের সময় যখন হাঁটাহাঁটি করছে তার বাবা, তখন সে কাঁধ থেকে একটু নিচে যাচ্ছে, আবার উপরে যাচ্ছে, অর্থাৎ সে সঠিক অবস্থানে থাকতে পারছে না। হেনি ভাবছে সেও তার বাবার মতো একজন দক্ষ প্লোম্যান হবেন বা ভালো একজন কর্ষণকারী হবেন, তাই সে বাবার কাছে এটা সেটা জানতে চাচ্ছে, এটা সেটা করে বাবাকে বিরক্ত করছে। তার বাবা তাকে একা ছাড়ছে না, তাকে একটু প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে বা আগলে রাখার চেষ্টা করছে। কিন্তু হেনির ধারণা যে সে এখন অ্যাডাল্ট হয়ে গেছে, তার বাবা বুড়ো হয়ে গেছে, তাই তার বাবার উচিত সে হেনিকে ফলো করুক এবং হেনি তাকে প্রোটেকশন দেখ। কিন্তু তার বাবা হেনির ডিরেকশন মেনে নিতে চাচ্ছে না, বা হেনি বা তার ছেলে যেটা পিতাকে আগলে রাখুক এটা সে চাচ্ছে না। তাই এখানে ফাদার সনের মধ্যে একটা কনফ্লিক্ট রিলেশনশিপ গড়ে উঠেছে বা দেখা যাচ্ছে। প্যারেন্টসরা সব সময় সন্তানদের গাইড করতে পছন্দ করেন, সন্তানরা তাদেরকে গাইড করুক তারা এটা পছন্দ করে না। যদিও তারা ফিজিক্যালি উইক হয়ে যান শেষ বয়সে, তবুও সব সময়ের জন্য মেন্টালি সাপোর্ট দিয়ে থাকেন সন্তানদের, এবং সন্তানরা তাদের কাছে সব সময়ের জন্যই সন্তান। একজন সন্তান যত জ্ঞানী হোক না কেন এবং যত বড়ই হোক না কেন, তারপরও তার পিতার কাছে সেই সন্তান অনেক ছোট বা শিশু। সুতরাং এখানে পিতারাই ডিরেকশান দেবে, সন্তানদের আগলে রাখবে, এটাই স্বাভাবিক। কিন্তু দুর্বল হয়ে যাওয়া সত্ত্বেও কোনো বাবা সন্তানের ডিরেকশানটা মেনে নিতে চায় না, বা সে গাইড করুক এটা সে চায় না, সে ভালো লাগে না তার কাছে। তাই সুতরাং পিতারাই গাইড করবে, এটাই স্বাভাবিক। এবং পিতার কাছে সন্তানরা সবসময় শিশুই থাকে, ছোটই থাকে। তো কবিতার থিমস অ্যানালাইসিস করলে এটা পাওয়া যায়, যেখানে একজন প্লম্যানের বা একজন কর্ষণকারীর কাজের নিপুণ চিত্র ফুটে উঠেছে, সেই সাথে ফাদারসনের একটা কনফ্লিক্ট রিলেশনশিপ ফুটে উঠেছে। তো এটাই ছিল আলোচ্য কবিতার মূল বিষয়বস্তু। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।